5:30টার ট্যুর কেমনে 7টা বাজাইতে হয় সেটার জন্য আমরা ওই লাগে সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল। 5:30 বেরোনোর কথা, এখন 7টা বাজতে 15 মিনিট বাকি। আমি উঠছি সবার আগে উঠছি, ওইটা এরেডাকে কারো কোনো খোঁজখবর নাই। বিসমিল্লাহ, গুড বয়। সমস্যা হলে এই জিনিসটা তো বানতে মন চায় না। এই জিনিসটা সমস্যা লাগে, এই জিনিসটাকে একটু পর অ্যাডজাস্ট করা লাগে। উপরে উঠা যায়, নাহলে নিচে নেমা যায়, নাহলে একটু টাইট হয়ে যায়, নাহলে একটু লুজ হয়ে যায়, বওয়ার পর বোয়া যায় আর কি। বাইকে বওয়ার পর অ্যাডজাস্ট করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। একটা রাইডিং জিন্স থাকলে এই সমস্যাটা হয় না। রাইডিং জিন্সের যে দাম, এনকে দেখলাম একটা নর্মাল রাইডিং জিন্সের দাম মোটামুটি 2500-2600 টাকা। মেয়র হানি পার হয়ে গেলাম। ওরে আল্লাহ, আজকে যে রোদ অপোজিট সাইডের পুরা চোখের উপরে বাঁচতেছে, মানে কোনো কিছুই দেখতেছি না। রাজীব থামার দরকার নেই, চলো। এই টাইপের রোদে সামনের গাড়ি ঘোড়া কোনো কিছুই দেখা যায় না। বলতে গেলে আপনি একরকম আন্দাজের উপরে গাড়ি চালাইতেছেন। ওই যে বেশি অন্ধকারও ভালো না, আমার বেশি আলোও ভালো না। এই যে আলোর চোদনে অবস্থা খারাপ, পুরি চোখের ভিতরে লাগতেছে। এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, আরও যদি এভাবে স্লো চালাই তাতে ডেস্টিনেশন পর্যন্ত যাইতে তো খবর হয়ে যাবে না। আর এখন যে অবস্থা পড়ছে তাতে সন্ধ্যার পর বাইরে থাকাটা, স্পেশালি হাইওয়েতে থাকাটা একটু হইলেও অনিরাপদ। ভারতে বারবার বলে দিছে যত যাই হোক, যদি দরকার হলে যদি তোমরা যদি না আসতে পারো, না ফিরতে পারো, সেখানে থাকা যাবা। রাতে হাইওয়েতে থাকার কোনো প্রয়োজন নাই, রাতে হাইওয়েতে ঘোরাঘুরির দরকার নেই। বাট আমরা যেখানে যেতেছি সেখানে মেবি রাত্রে থাকা লাগবে না। জিনিসটা অনেকটা ডে ট্যুর, তো ডে ট্যুরে তো আর কি থাকবো। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ, এর ভিতরে কুয়াশা একটা ভাব চলে আসছে। আরও সকালে যদি বেরোতে পারতাম তাহলে কুয়াশাটা আরও ভালো করে দেখার একটা অভিজ্ঞতা হইতো। যেহেতু রোদ উঠে গেছে, রোদের প্রখরতা একটু বেশি, যার কারণে কুয়াশাটা কাইটে গেছে। বাট কুয়াশা আছে, ক্যামেরা হয়তো ওইভাবে দেখা যেতেছে না, বাট আছে, কুয়াশা আছে, ভালো পরিমাণ কুয়াশা। এও মাগো, এটা কি অবস্থা! ব্রিজের মধ্যে জায়গা থেকে চলটা মলটা উঠে আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। একটু আগে মনে হয়েছে যে আমি আজকে ইন্টু দিই নি, ইন্টু দেওয়া শুরু করা লাগে, ইন্টু দিতে ভুলে গেছিলাম। বিকজ অফ রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল, জ্যাম না গাড়ির চাপ ছিল। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আগেই বলছি, সেটা হলো অপোজিট সাইড থেকে প্রচুর পরিমাণ রোদ এখনও আসতেছে। তো চিন্তা করলাম এই রাস্তাটা একটু ভালো, গাড়ি ঘোড়ার চাপ একটু কম, সব এখানে ইন্টুটা দিয়ে আনি। যাই হোক, বহুদিন পর লাস্ট 6 মাস আগে মে মাসে আসছিলাম ঢাকা চিটাগাং হাইওয়েতে। আর এই যে 6 মাস পরে যে আজকে আসলাম ঢাকা চিটাগাং হাইওয়ে, এই হাইওয়েটারে খুব মিস করি। গত 4-5 মাস ধরে মনের ভিতর উসকুস করতেছে যে একটা ট্যুর দেওয়া দরকার। তো ট্যুর দিব। এর ভিতরে দেশের রাজনৈতিক অবস্থা না, পুরো সামগ্রিক অবস্থাই বাজে হয়ে গেল, খারাপ হয়ে গেল। তারপর তো ট্যুর মুর বন্ধ। এরপর এই অচল অবস্থা, রাজনৈতিক অচল অবস্থা, সামগ্রিক অচল অবস্থা কাটার পর চিন্তা করলাম যে ট্যুর দিব। এরপর দাঁড়াইলো সেটা লাগে নিরাপত্তা প্রবলেম। টোটালি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ছিল বাংলাদেশের। এখনও যে খুব একটা সুখকর পরিস্থিতি চলতেছে জিনিসটা সেরকম না। এই তো কয়েকদিন আগে দেখলাম এক বাইকারে সব কিছু নিয়ে গেছে। তারপর ঢাকা চিটাগাং হাইওয়েতে, স্পেশালি ঢাকা চিটাগাং হাইওয়েতে রাত্রেবেলায় রাইড করাটা এখন মানে টোটালি হারাম। মোটামুটি গত 15 দিনে প্রায় 7-8 জন বাইকারের বাইক ছিনতাই হয়েছে, 2-3 জনের মাইরাও ফেলছে। সো খুব যে ভালো অবস্থা সেটা বলা যাবে না। লাস্ট যে কয়দিন যা দেখছি আমি, এই যে ট্যুরটা, এই যে শর্টকাট যে ট্যুরটা, এটাই আমি দিতে চাইতেছিলাম না। রাজীব বহুত পিরাপিরি কইরা বলতেছে যে ভাইয়া চলেন, অনেক দিন তো হয়ে গেল, 6 মাস হয়ে গেছে আমরা হাইওয়েতে উঠি না। এমনি চলতে থাকলে তো আপনার হাইওয়েতে বাইক চালানো ভুলে যাবেন। তো আজকে আমি এই জিনিসটা ফিল করতেছি, আমি কেমন জানি হাইওয়েতে বাইক চালানোটা ভুলে গেছি। লুকিং গ্লাসে কম তাকাইতেছি, একটু আনইজি লাগতেছে সব দিক থেকে। প্লাস হলে এই যে রোডটা আরও বেশি সমস্যা করতেছে, ডিরেক্টলি চোখের উপর আসতেছে, কনফিডেন্স একটু কম পাইতেছি। এই যে গত 6 মাস ধরে হাইওয়েতে উঠি না। টুকটাক হাইওয়ে বলতে ওই যে 300 ফিট, সর্বোচ্চ 300 ফিট, এর ভিতরে গাজীপুর গেছিলাম 2 বার, অতটুকু। এরপর আর হাইওয়েতে অরিজিনাল হাইওয়ের ফিলিংস যেটা 300 ফিটের আমি হাইওয়ে ধরি না। 300 ফিট, এরপর আমাদের এই যে মাওয়া এক্সপ্রেসওয়ে, এগুলো আমার মনের মতো হাইওয়ে না। হাইওয়ে এইগুলা এই যে একটু পর আপনি ওভারটেক করবেন, মজার একটা বিষয় আছে। বাট এই যে 300 ফিট বলেন বা মাওয়া এক্সপ্রেসওয়ে বলেন, এইগুলা না জুইতে নাই রে আমার কাছে হাইওয়ের কাতারে পড়ে না। মানে কিছু হাইওয়ে আছে না, মনের সাথে, বুকের সাথে থাকে, আত্মার সাথে থাকে। বাংলাদেশের ভিতরে যতগুলো হাইওয়ে আছে, যতগুলো হাইওয়েতে আমি গেছি, আমার সবচেয়ে ফেভারিট হলো ঢাকা চিটাগাং হাইওয়ে।
দুঃখের বিষয় যে 6 মাস পর এই ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠলাম। লাস্টে যে ড্রাইভার হোটেলে গেলাম খাইতে অন্তরে নিয়াম, ওই ছিল লাস্ট যাওয়া। ও ভালো কথা, আজকে কিন্তু অন্তু আছে। অন্তু আজকে পিলিয়ন হিসেবে যাইতেছে, ওই যে রাজীবের পিছে অন্তু। একটা নিউজ, সেটা হলে কি অন্তু বাইক সেল করে ফেলছে। অন্তুর R15 অনেক আগে কি হয়েছে, অন্তু সিগন্যাল দেখে অন্তু কিন্তু বাইক সেল করে ফেলছে, R15 সেল করে ফেলছে। ইন্টারনাল একটা কারণেই আর বাইকটা সেল করা লাগছে। এই কথাটা এতদিন আপনাদের জানাই নাই, বাট জানাই দিলে আজকে উপায় নেই, আজকে জানাইতে হইব। বিকজ অফ যেহেতু অন্তুর বাইক নেই, অন্তু R15 নিয়ে আসে নাই। স্বভাবতই সবার মনে যারা পুরান পাপি যারা আছে, আমার ব্লগ দেখে থাকে, তারা এই দেখ, এই যে গাড়িটা এখন চাপ দিছে, ওর অপোজিট সাইড থেকে গাড়ি আইতেছে, এখন যদি লেগে যেত দোষ হয়ে যেত বাস চালার। আমি তো দেখতেছি অ্যাকচুয়ালি ঘটনা এনে কি হয়েছে। আচ্ছা যাই হোক, দুইটা আমি কথা বলতে বলতে কেমনে দাউদকান্দি ব্রিজে চলে আসছি বলতেও পারি না। কতক্ষণ সময় লাগলো? 1.5 ঘন্টা সময় লাগছে। 7:30 সময় বেরিয়েছিলাম, 7:30 বাজে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তো ইন্টারনাল একটা কারণেই লাস্টে দিয়ে অন্তু ওর বাইকটা সেল করে দিছে। হ্যাঁ, বাইক কিনবে না, রয়্যাল এনফিল্ড কিনবো না। আর আমি কইছিলাম ভাই তুই রয়্যাল এনফিল্ড কিন, না ভাই রয়্যাল এনফিল্ড আমার রয়্যাল এনফিল্ড আমার কাছে ভালো লাগে না। রয়্যাল এনফিল্ড ভালো লাগে না বললে বলবো, রয়্যাল এনফিল্ড নিতে চাইতেছে অন্য একটা কারণে। আচ্ছা যাই হোক, ওটা আরেকদিন বলবো না। তো যাই হোক, অন্তর বাইক নাই, অন্তর R15 সেল হয়ে গেছে। এখন অন্ত বাইক ছাড়া খুব শীঘ্রই বাইক কিনবে। এই জন্য আজকে টুরমেট হিসেবে আসছে, পিলিয়ন হিসেবে, রাজীবের পিলিয়ন হিসেবে সে আসছে। এখন এই পিছনের পেঁচাল বাদ, মেইন পেঁচালের লোকে বহুদিন পর দাউদকান্দি ব্রিজ, 6 মাস পর, কাটায় 6 মাস, 318 180 দিন পর দাউদকান্দি ব্রিজ। ও মাগো, আগে কি ঘন ঘন আসা হইতো ডাইল ভাত খাইতে। দেখা গেছে চিটাগাংয়ের একটা হোটেলে ডাইল ভাত পছন্দ হয়েছে, যে ডাইল ভাত খাইছে, দিনে যায় দিনে ব্যাক। যদিও আজকের ট্যুরটা এরকমই, দিনে যায় দিনে ব্যাক। আজকে স্টে করার কোনো মানে লং ট্যুর দেওয়ার কোনো প্রিপারেশন নাই, আর লং ট্যুর আপাতত দিতেছি না। লং ট্যুর দেওয়ার প্রস্তুতি নিতেছে, যে অনেকদিন ধরে হাইওয়েতে উঠি না, আজকে যে হাইওয়েটা একটু মানে পরখ করে নিতেছি, হাইওয়েতে কিভাবে কি। যাই হোক, দাউদকান্দি চলে আসছি, দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেলাম, দাউদকান্দি একটু সামনে মেবি ব্রিজ পার হয়ে গেলাম। এখন আমাদের ডেস্টিনেশন কই? আমাদের ডেস্টিনেশন আমরা নিজেও জানি না, বাট প্রাইমারি একটা ডেস্টিনেশন সেট করা আছে। আর আজকের মেইন যে কাজ, আজকে মেইন যে অবজেক্টিভ, আজকে যেই কারণে অ্যাকচুয়ালি আসছি, সেটা হলে কি অনেকদিন ধরে যেহেতু ঢাকা চিটাগাং হাইওয়েতে রাইড দেওয়া হয় না, প্রপার হাইওয়েতে রাইড দেওয়া হয় না। আজকে সে রাইড দিতে আসছে। অ্যাকচুয়ালি কোনো ডেস্টিনেশন ফিক্স না, যতদূর চোখ যায় যাব। তারপর ওই যে সীতাকুণ্ডর দিকে একটা ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা আছে। এরপর যদি মনে হয় যে না ঠিক আছে, সীতাকুণ্ডর পরে আরও কন্টিনিউ করবো, যদি আলো থাকে, আমাদের সাপোর্টে থাকে সব কিছু, তাহলে হয়তো দেখা গেছে ওই পর্যন্ত যাবো। আর নাহলে সীতাকুণ্ড ভাবির হোটেলে যাবো, ভাবির হোটেলে খাওয়া দাওয়া করা ব্যাক। এই আজকের প্ল্যান আগেই করে দিলাম, খুব আহামরি প্ল্যান না। আজকে জাস্ট খালি এই যে হাইওয়ে, বহুদিন পর যেহেতু একটা প্রপার হাইওয়েতে আসছি, সামনে একটা লং ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে। খুব সম্ভবত ডিসেম্বরে, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, সব কিছু যদি ঠিকঠাক মতো হিসাব মতো হয়, তাহলে ডিসেম্বরে একটা লং ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এবার একটু রাস্তার আপডেট দিই। ঢাকা চিটাগাং হাইওয়েতে না আসার আরেকটা বড় কারণ ছিল রাস্তার পরিস্থিতি। এই তো কয়েকদিন আগে প্রলয়ঙ্কারী বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সাইডটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এই বন্যার কারণে ঢাকা চিটাগাং হাইওয়ের অনেক জায়গায় ফেনী সাইডটাই বেশি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী সাইডটা, নোয়াখালী তো ভিতরে পড়ছে। যাই হোক, ফেনী, কুমিল্লা সাইডের অবস্থা খুবই খারাপ ছিল। জায়গায় বিশাল বড় গর্ত ছিল, অনেক জায়গায় ডিরেক্টলি মানে রোড অর্ধেক কাইটা চলে গেছে, এরকম অবস্থা ছিল। এখন কি অবস্থায়? 3 মাস পরে বন্যা হয়ে গেছে, আবার 3 মাস হয়ে গেছে। তো বন্যা 3 মাস পরে এখন কি আপডেট? এখন আপডেট হলো কি, সো ফার সো গুড। কিছু জায়গা আছে যেগুলোতে গর্ত ছিল, বড় ছোট গর্ত ছিল, এগুলোর উপরে মোটামুটি একটু পিচ দিয়ে রাখছে। পিচ ঢালাই যায় নাই, ওই যে পিচ দিয়ে রাখছে, যাতে গর্তটা না থাকে, গর্তটা যাতে বুঝাই দিছে আর কি, সহজ বাংলায় বলে বুঝাই দিছে। এই যে এরকম বুঝাই দিছে। তো এই পর্যন্ত সোফার সো গুড। আমরা কুমিল্লার কাছাকাছি, দাউদকান্দি যেহেতু পার হয়ে গেছে, কুমিল্লা ওরকমই। তো এই পর্যন্ত যা দেখলাম রাস্তাঘাটের অবস্থা ভালোই। এখন দেখা যাক ফেনীর পরে কি অবস্থা। বেশি ক্ষয়ক্ষতিটা ওদিকে হয়েছে, হাইওয়ের ক্ষয়ক্ষতিটা সবচেয়ে বেশি ওইদিকে হয়েছে। তো ওদিকে গেলে হয়তো বা বোঝা যাবে রাস্তার আপডেটটা কি। এখন পর্যন্ত যতদূর চালায় আসলাম, এই পর্যন্ত যতটুকু চললো গাড়ি, তাতে রাস্তার অবস্থা ভালোই, খারাপ না ভালোই, একবারে ভালোই বলা যায়। কিছু জায়গায় একটু ভাঙাচোরা আছে, ওই যেটা বললাম, সবই তো ভালো ছিল। কিন্তু সমস্যা একটাই যা দেখতেছে, সেটা হলো এই রোডটা প্রচুর ঝামেলা করতেছে। এখনো চোখের সামনে একটু উপরে রোড, মাথার উপরে আইলে তো জায়গা, এই জিনিসটা মানে খুবই প্যারা দিতেছে। সামনে সবকিছু আমি ফ্ল্যাট দেখতেছি,
মানে পুরা ফ্ল্যাট, মানে মনে হইতেছে যে না ঠিক আছে, রাস্তায় খালি সূর্য আর সূর্য, মাথা যতটা সম্ভব নিচু কইরা বাইক চালাইতেছে, বাট তাতেও কাজ হইতেছে না, রিফ্লেক্ট আসতেছে। আবার দেখা গেছে যখন যাবো বাহার দিকে ফিরবো তখন সূর্য ডুববে, তখন আবার চোখের সামনে, মানে যখন ওই রাস্তা দিয়ে যাবো তখন দেখা যাবে সূর্য আবার চোখের সামনে, ঘুরায় ফিরে পটত্তর একই কথা। এটা কি পুলিশ দাঁড়ায় আছে নাকি কিছুই বোঝা যায় না, পুলিশ দাঁড়ায় আছে নাকি দাঁড়ায় আছে। ঢাকা চিটাং হাইওয়েতে এখন পর্যন্ত আমি হাইওয়ে পুলিশের মানে ওই যে স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকাটা দেখি নাই, বাট ধরা খাওয়া গেলে তার জামিন নেই, ধরা খাওয়া গেলে এই 2300 টাকার মামলা। আমি জানি না এখন কত দেয় মামলা, বাট লাস্ট টাইম অন্তু খাইছিল 2300 টাকা, এটার কথা আমি জানি। আমাদের ফার্স্ট ব্রেক কমপ্লিট, এখন এলাকা বাইক চেঞ্জ হবে, অন্তরে এক্সমোশন দিছি, আমি এমটি চালাবো। ও নাইস লাগতেছে, দেও নতুন গ্লাভস কিন্তু বুঝছো, পরে কান্নাকাটি করো না। না না ওর চালানো নিয়ে প্রবলেম না, প্রবলেমটা হলো কি গ্লাভসটা নতুন, এটা নিয়ে ও বাইক চালায় নাই, নতুন গ্লাভসে কিন্তু অ্যাডজাস্ট করতে সময় লাগে। আমি ইচ্ছা করে জানো নতুন গ্লাভস আনি না, এটা বুঝছো। হ্যাঁ ডায়লগ দেওয়ার সময় কম দেওয়া যায় না। আরে বাইক উঠে গেলাম, একটা জিনিস খেয়াল করলাম না, সেটা লাগে আমার গোপ্রোর ব্যাটারি একবারে শেষের পর্যায়ে, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। ব্যাটারি আছে এমন না যে ব্যাটারি নাই, পকেটে 2টা ব্যাটারি আছে, বাট এখন চেঞ্জ করতে মন চাইতেছে না, যেহেতু বাইক স্টার্ট দিয়ে ফেলছি। বাইক যদি স্টার্ট না দিতাম তাহলে হয়তো বা চেঞ্জ করতাম, এখন যেহেতু বাইক স্টার্ট দিয়ে ফেলছি সুতরাং এখন আর কোনো চেঞ্জ মেজ নেই, এখন চালাইতে থাকি, একবারে অটোমেটিক বন্ধ যখন হইব না তখন দেয়া হইব না। এখানে চা পাইলাম না, দুঃখের বিষয় হচ্ছে চা জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, চা জিনিসটা খাওয়া দরকার ছিল, ইম্পর্টেন্ট ছিল, চা না খাইতে পারলে অ্যাকচুয়ালি ভালো লাগে না। বাট দুঃখের বিষয় এনে চা নাই, চাটা একটু দূরে, এই জন্য আর করলাম না। চা খাইলে আরেকটা সমস্যা আছে, এখানে ওয়াশরুম নাই, সুতরাং চা খাইলে দেখা গেছে মাথার ভিতরে একটা টেনশন সবসময় কাজ করতে, এই আগো করা লাগবে এই জন্য অ্যাকচুয়ালি আরও চাটা খাইলাম না। একটু সামনে এটা গেলে চা পাওয়া যেত, বাট থাক, চা পরে আরেকবার যখন একটু ভালো জায়গায় ব্রেক দিব না তখন হয়তো চিন্তা ভাবনা করে দেব না, এখন থাক। বন্ধু তাহলে চলে আসলা, কয় ঘন্টা লাগলো? 8, 9, 10, 11, 4 ঘন্টা। আমরা মনে হয় এই হোটেলের আজকে ফার্স্ট কাস্টমার, কোনো লোকজন নাই, 3টা বাইক, তো এটা মনে খুব সম্ভবত যে ওনার তার বাইক। তবে আইসা আমি চিনতে পারতেছি না, বিকজ অফ এই পাশে আগে কাঠের দোকান ছিল, লাকড়ির দোকান, এখন ডিপার্টমেন্টাল স্টোর বানায় লেছে, এখন লাকড়ি নিয়ে এসে এই পাশে পুরা ডিপার্টমেন্টাল স্টোর বানায় লেছে। আমি ফার্স্টে চিনি না যে কোন জায়গায় গাইলাম, এই যে লোকজন কিন্তু আইতাছে, রাজীব আমাকে কিন্তু দুপুরটা আমরা হাত মুখ দিয়ে পক করে বসে ফক করে খাই ফেলতে হবে, কোনো ধরনের দেরি করা যাবে না, দেরি করলে লেট করলে লস হয়ে যাবে। তো আমাদের টার্গেট দিচ্ছে 3টার মধ্যে বাহা যেতে হবে। কয়টা বাজে? 11টা বাজে না, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4টার ভিতরে সবকিছু ঠিকঠাক থাকলে পৌঁছা যেতে পারো, বাকিটা আল্লাহর ইচ্ছা। ভাবির হোটেল থেকে বের হয়ে আমরা মোটামুটি 30 কিলোমিটারের মতো রাস্তা পাড়ি দিয়ে ফেলছি। এর ভিতরে আবার তেল নিলাম, ট্যাঙ্কি ফুল করে আসলে অ্যাকচুয়ালি আপ ডাউন দেওয়াটা হয় না, কারণ আপ ডাউন অ্যাবাউট 440 কিলোমিটার। আমার বাইকের কিরে ভাই এখানে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্যাশ হয়ে গেছে গাড়ি পুরা, ওরে বাবা। দেখা গেছে কি যদি 50 করেও মাইলেজ পায় 540, 400 কিলোমিটার হয়, এর উপর হয় না, 8.5 লিটারের ট্যাঙ্কি। এই জন্য এখানে একটা পাম্প দেখা তেল নিয়ে নিলাম, পাম্পটা সুন্দর লাগছে, ফুয়েল স্টেশনটা খুবই সুন্দর, মডার্ন স্টাইলের, জোস সুন্দর দেখে নিলাম আর কি। এখন তেলের কোয়ালিটি কেমন তা জানি না, দেখি কত করে মাইলেজ দিতে, যদিও আজকে মাইলেজ অনেক কম পাইতেছি, এ পর্যন্ত মাইলেজ দেখা যাচ্ছে 44.8, একটু টানাটানি করে আসছে। এখন যাওয়ার সময় টানাটানি করতে মন চাইতেছে, বাট সমস্যা হচ্ছে লাস্ট টাইম যখন ভাবির হোটেলে আসছিলাম তখন কিন্তু এই জায়গাটায় আমার অয়েল সিল কাটছিল। আজকেও 2-3টা খুব খারাপ উঁচা নিচা ছিল, এর ভিতর দিয়ে একটু স্পিডে চালা আসছে, জানি না কি অবস্থা অয়েল সিল গেলে তো আবার শেষ, মারা খাওয়া যাবে একবারে। এই যে ঠাস ঠাস করে এই যে উঁচাগুলো না, হঠাৎ করে যে পুডিং মেয়েরা রাখছে রাস্তার ভিতরে, এইগুলো একটু ডেঞ্জারাস। এই যে মাঝে মাঝে পুডিং দেওয়া রাখছে, এইসব জায়গায় রাস্তা অ্যাকচুয়ালি উঠে গেছিলো, কার্পেটিং উঠে গেছিলো, তো পরে হয়তো বা ওই দেখা গেছে যে কী জন্য বলে এটারে, আরে বিটুমিন দিয়ে পিচ ডালাই দিছে, কিন্তু সমান করে নাই, এটা একটু উঁচা করে রাখছে। এই বড় বড় গাড়ি চাপে পড়ে এগুলো অটোই সমান হয়ে যায়, বাট এটা বাইকারের জন্য আমাদের জন্য একটু কষ্টকর, আমাদের জন্য একটু ভয়াবহ, কষ্টকর না একটু ভয়াবহ, ভয় লাগে ভাই। একটা অয়েল সিলের দাম 2200 টাকা, একটা অয়েল সিলের দাম 2200 টাকা, তারপর দিয়ে আবার এই যে অয়েল সিলের ভিতরে তেল লাগে, এই লাগে সেই লাগে, এগুলো টোটাল মিলে প্রায় 2টা অয়েল সিল চেঞ্জ করলে প্রায় 5-6 হাজার টাকা খরচ হয়ে যায়।
আজকে অ্যাকচুয়ালি যেভাবে প্ল্যান করে আসছিলাম কোনো কিছুই এক্সিকিউট করতে পারতাছি না। এটা কয়েকদিন ধরে হইতাছে। আমি এই কয়েকদিন ব্লগ দিন কত দিন হয়ে গেছে আমি ব্লগ দিন প্রায় 10-12 দিন 15 দিন হয়ে গেছে। এই কয়েকদিন যেটা হইতাছে সেটা হলো আমি একটা চিন্তা ভাবনা করে একটা টপিক চিন্তা করে রাস্তায় নামতেছি, নামার পর বাইক স্টার্ট দিলে আর আমার এটা মাথায় খেলতেছে না, কি কমু না কমু মাথায় কাজ করে না। এই সিজনটা লাগে আমার ডিপ্রেশনের সিজন। প্রতি বছর এই টাইমটায় আমার অবস্থা খারাপ হয়ে যায়, মাথা কাজ করে না বহুত ধরনের সমস্যাতে। তো এবার মনে একটা আর্লি ডিপ্রেশনটা চলে আসছে। আজকেও সেম কাহিনী। আজকে বাহাতে প্ল্যান করে আসছি গতকাল যে এই করব সেই করব, এই ভিডিও করব ওই ভিডিও করব এই ব্লগ করব এই কথাগুলো বলবো। বাট এই যে নামছি রাস্তায় সকালবেলা যা একটু মনে আসলো তাও মনে হইতেছে না, কি কমু না কম অবস্থা হয়েছে এতটাই খারাপ। বাট এই ট্যুরে কাজের কাজ একটা হয়েছে, সেটা হলো কি হাইওয়েতে ট্যুর দেওয়া সেই হারানো কনফিডেন্সটা ফেরত আসছে। সকালবেলা যখন বেরিয়েছি তখন আমার কাছে প্রচণ্ড আনইজি লাগছে, বিকজ অফ এবার 6 মাস হয়ে গেছে ঢাকা চিটাগাং হাইওয়েতে আমি উঠি না। টুকটাক হাইওয়েতে সকালে যেটা বললাম টুকটাক হাইওয়েতে চালানো হয়েছে 300 ফিট, আর ওই মাওয়া এক্সপ্রেসওয়ে আমি হাইওয়ের ভিতর ধরি না। তো এই যে দেখা গেছে হাইওয়েতে না চালাইতে হাইওয়েতে কেমন যেন আনইজি লাগতেছে। সকালবেলা যখন আমি বাইকটা স্টার্ট দিয়ে যখন এই যে হাইওয়েতে উঠলাম ঢাকা চিটাগাং হানি ফ্লাইওভার পার হওয়ার পরই জন্য আমার কেমন যেন আনইজি লাগতেছিল। যাওয়া আসায় মোটামুটি 400 কিলোমিটারের মতো রাস্তা। ও ভালো কথা, আমরা কিন্তু কুমিল্লা পার হয়ে গেছে। আমাদের যে ব্রেক পয়েন্টটা আছে মানে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে যে রেস্টুরেন্ট আছে ওইখান থেকে কফি টফি খাইয়া মাত্র বেরোলাম। ঢাকার মাত্র 100 কিলোমিটারের মতো রাস্তা। আচ্ছা, মোটামুটি এই 400 কিলোমিটার চালানোর পর সেই যে হারানো যে কনফিডেন্সটা হাইওয়ের কনফিডেন্সটা সেটা ফেরত আসছে। হাইওয়েতে চালানো কিন্তু মানে একটা আলাদা কনফিডেন্স লাগে। আপনি যতই সিটি রাইড দেওয়া বেড়ান না কেন হাইওয়েতে চালানোর জন্য আলাদা একটা কনফিডেন্স লাগে। এই কনফিডেন্সটা না থাকলে কিন্তু হাইওয়েতে আপনি যতই ভালো গাড়ি চালান হাইওয়েতে গেলে আপনার হাত পা কাঁপবো। তো এই যে 6 মাস না চালাতে আমারও সেম কাহিনী হয়েছিল। আমার কাছে আনইজি লাগতেছিল কয়েকদিন ধরেই। আমি মানে চিন্তা করতেছিলাম হাইওয়েতে গেলে কেমনে কি করুম আবি যাবি এইসব বুকিচুকি চিন্তা ভাবনা করতেছিলাম। বাট এখন সমস্যাটা কিছুটা হইলেও সমাধান নিয়েছেন। এখন ভালো লাগতেছে, সত্যি কথা হারানো যে কনফিডেন্সটা সেটা ফেরত পাইছি। আর এই তো কনফিডেন্স ফিরে আসছে, এখন ট্যুর শুরু করা লাগবে। যেহেতু সামনে ট্যুরের সিজন, সব কিছু যদি ঠিকঠাক থাকে, বাংলাদেশ যদি ঠিকঠাক থাকে, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, আমার বাসায় যদি ঠিকঠাক থাকে মানে বাসা থেকে যদি পারমিশন পাওয়া যায়, তাহলে ইনশাল্লাহ এই তো নভেম্বর আসছে, এই ডিসেম্বর থেকে ট্যুর শুরু করে দিব না। ট্যুর শুরু করে দিব না এরকম ডেলি ট্যুরে যেমন জিনিসটা সেরকম না, বড় একটা ট্যুরের প্ল্যান আছে বান্দরবন সাইডেই। কারণ বান্দরবন ভাই লাস্ট টাইম যায় কোনো কিছু দেখতে পারিনি, এই মনের ভিতরে আক্ষেপ একটা রয়ে গেছে। রাজীবও বারবার বলতেছে ভাইয়া চলেন ঢাকা চিটাগাং থেকে একটা কনফিডেন্স ট্যুর দিয়ে আসি, কনফিডেন্স আগে গেইন করে নেই, তারপর দিয়ে সামনের মাসে বড় কইরা 4-5 দিনের জন্য চলেন একটা ট্যুর দিয়ে আসি। তা ওর কথায় আমি রাজি, ওকে ঠিক আছে, গুড, ভেরি গুড, তোমার কথায় আমি মানছি। এখন ট্যুর দেওয়া লাগবে। আমরা চলে আসছি দ্বিতীয় মেঘনা গোমতী সেতু। আচ্ছা যাই হোক, মেঘনা গোমতী একটা হইলেই হয়েছে, সবই তো বাংলাদেশের নদী। এখন যেহেতু আসা পড়ছি একটু পরে জ্যাম শুরু হয়ে যাবে। ব্রিজ পার হওয়ার পরের যে ব্রিজটা, প্রথম যে ব্রিজটা দাউদকান্দি ব্রিজ, ওটা পার হলে মোটামুটি জ্যাম শুরু হয়ে যাবে, ঢাকা শহরের জ্যাম। সুতরাং ব্লগ এখানেই আজকের মতো শেষ করে দিই। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। আজকে সূর্য যে জ্বালাইছে, যাওয়ার সময় জ্বালাইছে, এখন আওয়ার সময় আমি চোখে কিচ্ছু দেখতেছি না।